তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা ৫৫। সময়টা বিকাল, ঈদের বিকাল। বৃষ্টি হয়ে পুরো রাত মেঘলা কেটে ভোরের সূর্যটা খা খা উঠে নিজের উপস্থিতি জানান দিয়েছিল। ভোর কেটে দুপুর, দুপুর গড়িয়ে পুনরায় বিকাল। আরশকে আর বাড়ি ফিরতে দেয়নি রূপলি বেগম, কেননা গতকাল আরাতটা বৃষ্টিতে ভিজে শরীরে জ্বর বাঁধিয়ে ফেলেছে। যদিও আরাত, মিম, আয়রা, আনাস, তাকবীর ঠিক আছে, শুধু এরান, মাহা, বিরাট তাদের শরীরে হালকা জ্বর। কখনো নামছে কখনো বাড়ছে। অকারণে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর জন্য বড়দের কাছে বকাও খেতে হয়েছে। তাদের ভেতরে পার্থ বিছানায় পড়ে আছে, ফার্স্ট টাইম বৃষ্টি বিলাস। তার ওপর একটু বেশিই ভিজেছে। এত এত অসুস্থ রোগীকে দেখার জন্য ডাক্তার আরশকে বাড়ি ফিরতে দেয়নি কেউ। আরশ এই বাড়ি একজন হয়ে পুরো বাড়ি নিজ হাতে হ্যান্ডেল করে। মিমের বাবার দেখাশোনা এবং বাড়ির টুকিটাকি যত্ন নেওয়া। এই ৭ বছরে এই গ্রামটা আরশের নিজের হয়ে গেছে। প্রতিদিন বাইক নিয়ে শহর থেকে গ্রামে ফেরা, বাইকের শব্দে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসা, তাদের সঙ্গে পুরো বিকাল কাটিয়ে মিমের বাগানের যত্ন নেওয়া, তার পাশাপাশি বাড়ি এবং মিমের আম্মু আব্বু ৭ বছরের গ্রামের মানুষের মন জয় করে ফেলেছে। কেউ অসুস্থ হলেও আরশকে দেখায়। বলতে গেলে ফুলবাগানের সাইডে গাছের ছায়া একখান চেয়ার আর টেবিল সবসময় থাকবেই। আরশ সেখানেই বসে বাচ্চাদের সঙ্গে আড্ডা দেয়। আজকের বিকালটা একটু অন্যরকম। উঠানের সাইডে একটা ফাঁকা জমিন পড়ে আছে। হয়তো জমির মালিক কয়দিন পরে ফসল ফলাবে। সেই ফাঁকা জমিতে বল খেলার আয়োজন করেছে আনাস। আনাসরা বল খেলার প্ল্যান করলেও আদনান তালুকদার, আহাদ তালুকদারকে নিয়ে আসেন। আনাসদের সঙ্গে বল খেলবে বলে কিছুটা ছোটবেলায় ফিরে যাবেন আজ। দুই ভাইকে খেলার জন্য জমিতে আসতে দেখে আনাস, আহিন খুশি হয়ে গেলেন, কেননা আজকে প্রথমবার বাপ চাচার সঙ্গে খেলার সুযোগ হয়ে উঠেছে। তাদের মধ্যে যোগ হয়েছে আতিফ শেখ এবং মিমের বাবা আরশ আর অসুস্থ পার্থ। ছোট ছোট বাচ্চারা হৈ হৈ করে দৌড়ে বেড়াচ্ছেন আর খেলা করছে। মেয়েরা চেয়ার নিয়ে উঠানে বসে তাদের খেলা দেখছে। বাড়ির সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে উপস্থিত নেই শুধু তাকবীর। আদনান তালুকদার আনাসকে ডেকে বলল, আনাস, তাকবীর কই? আনাস চারপাশে খুঁজে তাকবীরকে না দেখে বলল, নো আইডিয়া, ভাইয়া মেবি রুমে। আদনান তালুকদার এবার ছোট ছেলেকে ডেকে বললেন, আহিন, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো, বলো বাবা বল খেলতে ডাকছে। বাবার কথায় আহিন মুখে হাসি টেনে বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া আমাদের সঙ্গে খেলেন না। ভাইয়া আমাদের সঙ্গে খেলার ছেলে না। আদনান তালুকদার ছোট ছেলের কথায় ভ্রু কুঁচকালেন। তাহলে কার সাথে খেলবে? কার সঙ্গে আবার? তার বউয়ের সঙ্গে। আহিনের কথায় আদনান তালুকদার কেশে আতিফ শেখের কাছে চলে গেলেন। আনাস আহিনের কাঁধে হাত রেখে চিবিয়ে চিবিয়ে ফিসফিস করলো, কি সব আজে বাজে কথা বলছিস ইডিয়েট। আহিন আনাসের কথায় অবাক কণ্ঠে বলল, আমি কেন আজে বাজে কথা বলতে যাব? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ভিডিও দেখবে? দেখাবো ভিডিও। বলে আহিন প্যান্টের পকেট থেকে নিজের ফোন বের করলো। আনাস তাজ্জব বনে আহিনকে দেখছে। আহিন ফোনের গ্যালারি ঘেঁটে সেই পুরনো একটা ভিডিও আনাসের সামনে ধরলো। এই দেখো, তাকবীর ভাইয়া আর আরাত আপু গ্রামে এসে খেলছে। আনাস একবার ফোন তো আরেকবার আহিনের মুখের দিকে তাকাচ্ছে। আহিন আনাসকে নিজের মুখের দিকে তাকাতে দেখে বলল, ভিডিও দেখে বিশ্বাস হচ্ছে? আহিন আনাস তাতে দাঁত চেপে বলল, হারামি, তুই ব্যাডমিন্টন খেলার কথা বলছিস? ফোনে চলছে সেই ৭ বছর আগে পুরাতন এক ভিডিও, যে ভিডিওতে আরাত আর তাকবীর শীতের রাতে কুয়াশায় ঘিরে অন্ধকার উঠানে লাইট জ্বালিয়ে দুজন মিলে ব্যাডমিন্টন খেলছে। ভিডিওটা মিম সাইট থেকে ক্যাপচার করে রেখেছিল। আনাসের কথায় আহিনের সোজাসাপটা উত্তর, অফকোর্স। দেখো, তাকবীর ভাইয়াকে কখনো আমাদের সঙ্গে খেলতে দেখেছ?
আনাস গম্ভীর কণ্ঠে বলল, নো। আহিন পুনরায় প্যান্টের পকেটে ফোন ঢোকাতে ঢোকাতে বলল, তাহলে আজকে আশা করছো কেন? ভাইয়া আমাদের সঙ্গে খেলবে না, ভাইয়া তো খেলবে তার বউয়ের সঙ্গে। আহিনের কথায় আনাস চোখ পাকিয়ে তাকালো আহিনের দিকে। আহিন দাঁত কেলিয়ে হেসে বলল, আরে ভাই, আমি ব্যাডমিন্টনের কথা বলছি। আনাসকে এখনো রাগের চোখে তাকিয়ে থাকতে দেখে আহিন এদিক ওদিক চোখ লুকালো। পাশ থেকে পার্থ আহিনের কাঁধে হাত রেখে হাসি মুখে বলল, তুমি জীবনেও সোজা হবে না, না? আহিন একটা দীর্ঘশ্বাস ফেলল। পার্থর মুখের দিকে চেয়ে হতাশা কণ্ঠে বলল, আমি স্কেল দিয়েও বাঁকাটা দাগ টানি। আমার জীবন সোজা হওয়া তো বিলাসিতা। পার্থ হাসতে হাসতে বলল, সোজা মানে সিরিয়াস হওয়ার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এটাই। পার্থ আইন হাসতে হাসতে চলে গেল। খেলা শুরু হয়ে গেল। বড়রা একদল আর আনাসরা আরেক দল, দুই দলে জমিয়ে খেলা চলছে। আর বাড়ির বউ বাচ্চারা উঠানে বসে সেই খেলা উপভোগ করছে। আজ যেন বয়স্ক আর জওয়ানের মধ্যে কোনো তফাৎ কোনো তফাৎ লাগছে না, যেন ছোটবেলায় ফিরে গেছে তারা। কিছুক্ষণ পরে তিশা আর হানিফকে দেখা গেল মিমদের উঠানের দিকে আসতে। মিম দূর থেকে দেখলো দুজন গল্প করতে করতে হাসাহাসি করে আসতে। হানিফ গত রাতে এসেছে শ্বশুর বাড়িতে। তিশা আর হানিফ আসতেই মিমকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে হানিফ গলা খাকারি দিয়ে ছোট করে বলল, কেমন আছো? মিম মুখে মেকি হাসি টেনে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া। আঙ্কেল আন্টি কেমন আছে? হানিফ এক নজর মিমকে দেখে পুনরায় সবার খেলার দিকে তাকিয়ে উত্তর করল, তুমি যেমন তাদের ছোট ছেলেকে রেখেছো। মিম হানিফের কথায় ভ্রু কুঁচকালো, বুঝতে পারল না হানিফের কথার মানে। আনাস হানিফকে হাত ইশারায় তাদের সঙ্গে খেলার জন্য ডাকছে। হানিফ নিজেও হাতের ইশারায় আসছে বলে ইশারা করে মিমের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার পরিবার তোমার থেকে এতটা এক্সপেক্ট করেনি যতটা তুমি দিয়েছো। মিম চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে স্পষ্ট অস্বস্তি। কথাটা বলে হানিফ তিশাকে নিয়ে সামনে এগোলো। তিশাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে হানিফ জমিয়ে খেলার জন্য নেমে গেল। মিম জায়গায় কিছুক্ষণ মেরে দাঁড়িয়ে থাকলো। হানিফ যে আরশ আর মিমের ডিভোর্সের ব্যাপারে বলল, কথাটা মিম এতক্ষণে বুঝে গেছে। মুখে মলিন হাসি নিয়ে দু এক পা করে তিশার পাশে এসে দাঁড়ালো। তিশার চোখ অনুসরণ করে খেলার দিকে চোখ রেখে কণ্ঠে কিছুটা উৎসাহ মিশিয়ে জানতে চাইলো, কিভাবে তোদের বিয়েটা হয়েছিল। হঠাৎ করে কণ্ঠে হঠাৎ কারো কণ্ঠে তিশা নিজের পাশে দাঁড়ানো মিমের দিকে তাকালো। মিমের চোখের খেলার দিকে থাকলেও চোখ মুখে লেগে আছে কৌতূহল। তিশা যেন মিমের অপেক্ষা করছিল। মিমকে এক পলক দেখে পুনরায় সামনে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, শুনতে চাস সেই 6 বছর আগের কাহিনী? মিম খেলায় চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, হুম। তিশা খানিকটা মুখে মলিন হেসে আনমনে বলে উঠল, আমাদের সুখের বর্ণনা দিতে পারি, কিন্তু দুঃখের বর্ণনা দেওয়া যে খুবই কঠিন। আমি দেখেছি গলায় আটকে যাওয়া সেই কথা, টলমল চোখের পানি, দম বন্ধ কর নিঃশ্বাস। কিভাবে বর্ণনা করব চিৎকার দিয়ে কান্না করা সেই ভয়ঙ্কর আর্তনাদ। মিম অবাক হলো তিশা কথায়। 7 বছর আগের কাহিনী জানার ইচ্ছাটা তীব্র থেকে তীব্র হলো। মনটা ছটফট করে উঠল। কি হয়েছিল সেদিন মিম আমেরিকায় চলে যাওয়ার পর? মিমের কৌতূহলী চোখ দেখে তিশা তাচ্ছিল্য হেসে বলল, মানুষ প্রেমে পড়ে, আবার সেই প্রেমেই পুড়ে। মিম তিশার কথায় ভ্রু কুঁচকালো, মানে? তিশা এদিক ওদিক তাকালো। আশেপাশে এত মানুষ দেখে তিশা মিমের হাত টেনে হাঁটতে হাঁটতে বলল, চল আমার সঙ্গে। তিশা মিমের হাত টেনে নিয়ে ফুলবাগান পেরিয়ে শিউলি ফুলের গাছের নিচে বাঁশের টঙের ওপর বসলো। মিমের সাহায্যে মিমের দিকে তাকিয়ে বলল, তুই বসবি না? না, এভাবেই ঠিক আছে। তুই বল, তোদের বিয়ে কিভাবে হয়েছে? তিশা খানিকটা নড়ে চড়ে বসে মিমের মুখের দিকে তাকিয়ে বলল, তোর মনে কি আরশ ভাইয়ের জন্য এখনো কোনো ফিলিংস কাজ করে? তুই এখনো আরশ ভাইয়াকে ভালোবাসিস? মিমের মুখভঙ্গি বদলে গেল। কিছুটা
বিরক্ত ফুটে উঠল, তুই কি এসব জানার জন্য আমাকে এখানে নিয়ে আসলি? জানলে ক্ষতি কি বল? আমি ভালোবাসি কিনা জেনে কি করবি? তোর দেওর তো আর আমাকে ভালোবাসে না, তাই না? তুই কিভাবে জানিস আরুষ ভাইয়া তোকে ভালোবাসে না? মিম অবাক চোখে তিশার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎই তাচ্ছিল্যে হেসে উঠল। মলিন মুখে বলতে লাগলো, ভালোবাসা? ভেবেছিলাম ও আমাকে আটকাবে, এয়ারপোর্টে আসবে, কিন্তু ও আসেনি। সেদিন যদি আমার হাত ধরে আমাকে আটকানোর চেষ্টা করতো, আমি মেনে নিতাম। আমি ওর সব ভুল ভুলে গিয়ে থেকে যাইতাম। আমি ওর মধ্যে আমাকে নিয়ে কোনো পাগলামি দেখিনি। দেখবো কিভাবে? সে তো আমাকে আটকাতেই আসেনি। আমাকে ভালোবাসলে নিশ্চয়ই সেদিন আমাকে আটকাতো, আমাকে মিস করতো। আমাকে তো সে ভুলে গিয়েছে। দেখ না, এত বছর পরেও তার সেই খামখেয়ালি বেপরোয়া অ্যাটিটিউড নিয়ে থাকে। যে তোকে এক পলক দেখার জন্য ছটফট করছে, তাকেই তুই মিস করা শেখাচ্ছিস। যে হাজার চেষ্টা করেও তোকে ভুলতে পারেনি, তাকে অন্তত মায়া শেখানো যায় না? মিম তিশার কথায় তেতে উঠে বলল, তিশা যা বলার সরাসরি বল। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তোদের এসব দেখতে দেখতে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে ছেলেটা বাবা মা বড় ভাইয়ের নাম না নিয়ে শুধু তোর নাম নেয়, তাকে অন্তত ভালোবাসার মানে শিখাতে যাস না। হ্যাঁ, ঠিক শুনেছিস, শুধুমাত্র তোর নাম নিয়েছিল। মিমের চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গাল গড়িয়ে পড়বে। কাঁপা কাঁপা গলায় বলল, মৃত্যু? তিশার নিজেরও সেই 7 বছর আগের বিচ্ছেদের ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়তেই চোখ ভিজে উঠল। বিচ্ছেদ কি শুধু দুজন মানুষের হয়েছিল? না, হয়েছিল এক ছন্নছাড়া পাগল এক মেয়ের, যে কিনা তার অতিরিক্ত আবেগকে ভালোবাসার নাম দিয়ে অন্যের ক্ষতি করে ভালো থাকতে চেয়েছিল। তিশা চোখে পানি মুছে বলতে লাগলো, হ্যাঁ মৃত্যু, অভিযোগ করছিস না কেন? আরশ ভাইয়া তোকে এয়ারপোর্টে আটকাতে আসলো না? সত্যি কি এসেছিল? না, এসেছিল, তোকে আটকাতেই এসেছিল, কিন্তু মাঝ রাস্তায় ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করে। তুই যখন ইমিগ্রেশনে চলে গেলি, সাথে সাথে হানিফের ফোন আসে। আমরা দ্রুত ছুটে যাই হাসপাতালে। আমরা হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে আম্মু আব্বু চলে এসেছিল, সঙ্গে ছিল রূপা তাসিন। সেদিন দেখেছিল তোকে ঘিরে আরশ ভাইয়ার আর্তনাদ। আরশ ভাইয়া মুখে শুধু একটা নামই ছিল, মিম। আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার মানসিক শান্তি সব নিয়ে গেছে ও। আমাকে দেখার সঙ্গে সঙ্গে আরশ ভাইয়া করুণ কণ্ঠে বলেছিল, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, রাগের মাথায় ওকে অনেক কিছুই বলে ফেলেছি। প্লিজ আমাকে একটা চান্স দিতে বলেন আপনার ফ্রেন্ডকে। দূরে যাওয়ার তো কোনো সলিউশন না, তাই না? ও যাই করুক আমি মেনে নেব। ও প্লিজ থেকে যেতে বলেন। আরশ ভাইয়ার পাগলামিতে ডাক্তাররা রেগে গিয়েছিল। ভাইয়ার ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারছিলেন না। ভাইয়ার এক হাত ভেঙে গিয়েছিল, পুরো শরীরে জায়গায় জায়গায় জখম হয়েছিল, ক্ষতগুলো খুব গভীর ছিল। তবুও ভাইয়ার মুখে শুধু তোর ফিরে আসার আকুতি আর তোর কাছে ছুটে যাওয়ার বাহানা করছিল। সবাই মিলে জোর করে আটকে রেখেছিল সেদিন। আমি উত্তর দিতে পারিনি। কি উত্তর দিব বল? ততক্ষণে তুই বাংলাদেশের জমিন ছেড়েছিস। আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বুঝতে পেরেছিল তুই চলে গেছিস। পুনরায় ভাইয়ের পাগলামি শুরু হয়ে যায়। ভাঙা হাতে বেড থেকে উঠতে নেয়, সাথে সাথে সবাই মিলে আরশ ভাইয়াকে আটকায়। সেদিন চিৎকার দিয়ে করুণ গলায় বলেছিল, আরশ ভাইয়া, ও আমাকে ফেলে চলে গেল। আই লাভ হার, ওকে ছাড়া বাঁচবো না আমি। জানি জানি না আমি কি করব। ছেড়ে দাও আমাকে যেতে দাও প্লিজ ভাইয়া। হানিফ প্রথমবার আরশের পাগলামি দেখে রেগে
ধমকে উঠেছিল। আরো শান্ত হ, এটা হাসপাতাল, কি পাগলামি শুরু করছিস? তুই তো সবসময় মিমকে অপমান করেছিস, আজকে মিমের জন্য এত পাগলামি করছিস কেন? এতদিন তোর ফিলিংস কই ছিল, হ্যাঁ? আরশ ভাইয়া হানিফের কথায় চিৎকার দিয়ে বলেছিল, কেউ জানে না, কেউ জানে না আমি কি ফিল করেছি। ফিলিংস লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছি, কারণ নিজের ফিলিংস এর কাছে আমি হারতে চাইনি। নিজের ফিলিংস লুকিয়ে রেখে আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, যে আমার জন্য সবকিছু ছিল, সবকিছু। আমি তাকেই কষ্ট দিয়েছি, বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। আই লাভ মিম, আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি। প্লিজ ফিরে আয়, প্লিজ। আরশ ভাইয়ার চিৎকার দিয়ে পাগলামিগুলো সহ্য করতে পারছিল না হানিফ। তাসিন ছিল হাসপাতালে, তোর আর আরশ ভাইয়ার বিচ্ছেদের জন্য দায়ী করলো তাসিনকে। এত কিছুর পেছনে তাসিন মেয়েটার হাত ছিল। তাসিনকে সাজা দিতে হানিফ জেদ করে আমাকে বিয়ে করে তাসিন মেয়েটার সামনে, যেন যে ভালোবাসার জন্য এতগুলো মানুষের জন্য মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করেছে, সেই ভালোবাসার মানুষটা তার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করছে। তাসিনের জন্য এটাই ছিল বড় শাস্তি, যা হয়তো জেলের থেকেও হাজার গুণ কষ্ট দিয়েছে। সেদিন সবার সামনে তাসিন পাগলামি করে হঠাৎ এভাবে হানিফের সঙ্গে তিশার বিয়েটা মেনে নিতে পারে না। হানিফদের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার শখের পুরুষের পাশে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। আমিও পারি না। এই আবেগ নিয়ে ঘোরা যে কতটা যন্ত্রণাদায়ক, যে বয়ে বেড়ায় সেই জানে। অন্য মেয়েকে তোমার পাশে সহ্য করতে পারে না বলে আজকে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ, তাই না? তাসিন যখন কথাগুলো বলতে বলতে হানিফের কাছে আসতে নেয়, হানিফের মা সাথে সাথে তাসিনের হাত ধরে বাড়ি থেকে বের করতে করতে বলে, তোমার মতো মেয়ে আমার বাড়িতে বউ হওয়ার যোগ্যতা কখনো রাখেনি। তোমাকে আগেই মেনে নিয়েছিলাম না, এখন তো আমার ঘরের লক্ষ্মী এসেছে, তার জায়গা তুমি কখনোই পাবে না। ওদের দুজনের থেকে দূরে থাকবে। তাসিন হানিফের মায়ের হাত ঝাটকা মেরে পুনরায় দৌড়ে হানিফের সামনে এসে হাত বাড়িয়ে বলে, তুমি বলো সব মিথ্যা। এই মেয়ে তোমার কেউ না। তো তোমার বউ হওয়ার কথা ছিল। আমার জায়গা ওই মেয়ে কিভাবে এসে গেল? আমাদের মধ্যে বাধাকে আমি সরিয়েছি হানিফ। এই মেয়ে হুট করে আমাদের মধ্যে কিভাবে আসতে পারে? পারে না, পারে না। কেন আসবে সে? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কেন আসবে ওই মেয়ে? এই মেয়ে সরো, আমার হানিফের পাশ থেকে দূরে সরো। তিশা হানিফের পাশে দাঁড়িয়ে তাসিনকে দেখছিল। তিশার বাবা মার সঙ্গে হানিফ যোগাযোগ করেই তিশাকে বিয়েটা করিয়েছে, কিন্তু এখন তিশার মনে হচ্ছে বিয়েটা না করাই ভালো ছিল। মেয়েটা সত্যি অনেক ভালোবাসে হানিফকে। ভাবনার পরপর পুনরায় ভাবছে, মেয়েটা মিমের সঙ্গে যা করেছে তার জন্য এতটুকু শাস্তি সে প্রাপ্য ছিল। তিশার সকল ভাবনার মধ্যে হঠাৎই তাসিন তিশাকে ধাক্কা দেয়, আর সঙ্গে সঙ্গে হানিফ ধরে ফেলে তিশাকে। তিশার মুখশ্রীতে ভয়। হানিফ নিজের বাহুডর থেকে দুহাতে তিশাকে ঠিকঠাক করে দাঁড়িয়ে দিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করে তাসিনের ওপর শক্তপোক্ত হাতে তাসিনের হাত ধরে রাগে গলায় বলল, তাসিন, কেন? কোনো কিছু মিথ্যা না। তিশা আমার ওয়াইফ, ও এই বাড়ির বড় বউ। নেক্সট টাইম আমার বউয়ের শরীরে টাচ করার আগে ভেবেচিন্তে করবে, নয়তো আমি ভুলে যাব আমি হানিফ, ভদ্র ছেলে। গেট লস। তাসিনকে হাত ধরে বাড়ির বাহিরে বের করে দিলে তাসিন পুনরায় নির্লজ্জ হয়ে দৌড়ে এসে হানিফকে জড়িয়ে ধরে বলল, না না, আমি মানি না। ওই মেয়ে তোমার বউ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি হানিফ। কেউ না জানলেও তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার পাশে অন্য মেয়েকে আমি সহ্য করব কিভাবে? আমি পারবো না হানিফ। আমাকে একবার ভালোবেসে বুকে টেনে নাও। বিশ্বাস করো, আমি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাব। আর শার্ট প্যান্ট পরবো না। তোমার জন্য নিজেকে পরিবর্তন করব, প্রমিস।
প্লিজ একবার বলো শুধু তুমি আমাকেই ভালোবাসো, আমি তোমার জন্য সব করব। আমাকে দূরে ঠেলে এত বড় শাস্তি দিও না হানি, প্লিজ। আমি তোমার পায়ে পড়ি। হানিফ দাঁতে দাঁত খিঁচে হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে দাঁড়িয়ে আছে। তিশার আর সহ্য হলো না। এখন তাদের বিয়ে হয়েছে, তার সামনে অন্য মেয়ে তার স্বামীর পা জড়িয়ে আছে, এটা তো মেনে নেওয়া যায় না। তিশা হুট করেই এক কাণ্ড করে বসলো। টি টেবিলের ওপরে জগ ভর্তি পানি পানি দেখে ভর্তি জগ পানি হাতে নিয়ে সদর দরজার কাছে এসে ভরা জগের সব পানি হানিফের পা জড়িয়ে বসে থাকা তাসিনের মাথার ওপর ঢেলে দেয়। সবাই হতবিহ্বল হয়ে গেল। তাসিন হানিফের পা ছেড়ে দিয়ে বসা থেকে বাড়ির বাহিরে গিয়ে দাঁড়ালো। আমার হাজবেন্ডের আশেপাশে থাকার চেষ্টা করবি তো তোকে ওখানেই মেরে দিব, বুঝতে পারছিস? অনেক সহ্য করেছি, আর না বেশি বাড়াবাড়ি করলে নেক্সট টাইম না তোকে পাওয়া যাবে না তোর লাশ পাওয়া যাবে। কথাগুলো তাসিনের মুখের উপর বলেই দরজা লাগিয়ে দিল। হানিফ তখনও হতভম্ব দৃষ্টিতে তিশাকে দেখছে। এই মেয়ে তো তাসিনের থেকেও গুণটা বেশি। তিশা পিছু ফিরে হানিফকে হতভম্ব হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে কেবলাকান্ত হাসি টানল। হানিফের মা খুশি হয়ে তিশাকে ধরে বাহবা দিচ্ছে, যেন তিশা তিশা কোনো কম্পিটিশনে জিতে এসেছে। তিশার শাশুড়ির মুখের প্রশংসা শুনে আর চোখে হানিফের চুপসে যাওয়া মুখের দিকে তাকালো। বেচারা তখনও শকড হয়ে আছে। তার 3 দিন পরে হাসপাতাল থেকে আরশ রিলিজ দেয়। আরশ মূলত সেই দিন থেকে গম্ভীর হয়ে গেছে। কথা বলে কম, 10-12 দিন রেস্ট নিয়ে ভার্সিটি বাড়ি, প্রতিদিন গ্রামে যাতায়াত হয়ে গেল তার নেশা। প্রথম রূপলী বেগম আরশকে দেখতে পারতেন না, তবুও আরশ প্রতিদিন গ্রামে যায়, যেন মিমের বাবা মাকে দেখা তার কর্তব্য। তার সঙ্গে মিমের ফুল বাগান এবং বাড়ি। এভাবে কদিন যেতেই মিমের বাবা মা মিমের জন্য টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায়, আর আরশ ছেলের মতো তাদের পাশে থাকে। সেদিন থেকে রূপলী বেগমের কাছে আরশ ছেলের মতো আবদার করতে পারে। আরশকে নিজের এত কাছে থেকে চিনে জানে। রূপলী বেগমের আফসোস লাগে তার মেয়ের ওপর এভাবে চলে যাওয়ার জন্য। কষ্টের পাশাপাশি অভিমানের পাল্লাটাও ভারী হয়ে যায়। খুব কাছে থেকে দেখে মিমের প্রতি আরশের মনের গভীর যত্ন করা সেই সুন্দর অনুভূতিগুলো। আরশের একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকে হয়তো বলেছিল, যদি তুমি আমার জন্য সৃষ্টি হয়ে থাকো, তুমি চাইলেও আমাকে দূরে করতে পারবে না। এই দুনিয়ায় কেন, এই দুনিয়ার মানুষই বা কেন, তুমি আমি কেউ বদলাতে পারবো না। আমার বিশ্বাস তুমি ফিরবে। তুমি তোমার অভিযোগ ভুলে ফিরবে আমার কাছে। তোমাকে ফিরতেই হবে। ততদিন তোমার অপেক্ষায় থাকবো। ফিরতে তোমাকে হবেই জান। কিন্তু মিম ফিরেনি। আরশের বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। মিম ফেরার বদলে ফিরেছিল তাদের পবিত্র বন্ধনের চিরকালের জন্য শেষ হওয়া নামে গুটি গুটি অক্ষরে সাইন করা সেই বিচ্ছেদের কাগজ। মিমের চোখ থেকে অনর্গল পানি গড়িয়ে পড়ছে। মাটির ওপরে বসে পড়েছে অনেক আগেই। চোখের পানি, ঠোঁটের হাসি, মুখে আটকে আসা কথা অবিশ্বাস্য কণ্ঠে বলল, আরশ আমাকে ভালোবাসে। সত্যি বলছিস তিশা? বল না। তিশা টং থেকে নেমে মিমের সামনে বসে মিমের গালে হাত রেখে আশ্বাস দিয়ে মাথা নাড়ালো। হ্যাঁ, ভালোবাসে। মিম তিশার হাতে হাত রেখে আনন্দমাখা কণ্ঠে বলল, দেখ আমার দম বন্ধ হয়ে আসছে। ও আমার ওপর অভিমান করেছে, তাই না? দেখ আমি ওর সব অভিমান মিটিয়ে দিব। তিশা হাসি মুখে বলল, যা। অভিমান ভাঙতে জানলে কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটে না। ঠিক করে নে সব অভিমান। মিম আর দাঁড়ালো না, বসা থেকে উঠে ফুল বাগানের ভেতরে দিয়ে দৌড়াতে লাগলো। মিমের শরীরে ছিল সাদা গাউন, দুহাতে কাচের চুড়ি, গলার দুপাশে ঝোলানো সাদা পাতলা ওড়না। ফুল বাগানের মধ্যে দৌড়চ্ছে বিধায়
সাদা পাতলা ওড়নাটা নানা রকম ফুল গাছের ডালপালায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে, মুখে সুখময় হাসি। মিমের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে তিশা আওড়ালো, মানুষ সময়ের সাথে মানিয়ে নেয় ঠিকই, কিন্তু জোরপূর্বক মেনে নেওয়া যে কতটা যন্ত্রণাদায়ক। তোদের কাছে শিখলাম অপেক্ষা আর অভিমান দুটোই শেষ করে এবার দূরত্বকে তো অনেক জিতিয়ে দিয়েছিস, এবার না হয় ভালোবাসাকে জিতিয়ে দে। খেলা শেষ করে একে একে সবাই জমি থেকে উঠানে উঠছিল। পার্থ সবার সামনে থাকায় মিমকে দৌড়ে আসতে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। নিমেষে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। পার্থকে দাঁড়াতে দেখে একে একে সবাই দাঁড়িয়ে গেল। মিম তাদের দিকেই দৌড়ে আসছে, সবাই ভ্রু কুঁচকে দেখছে। শুধু পার্থর চাহনি ভিন্ন ছিল, সবার শরীর ঘেমে একাকার হয়ে আছে। পার্থ মিমকে নিজের দিকে আসতে দেখে মুখের হাসি আরো গাঢ় হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই হাসিটুকু গায়েব হয়ে গেল যখন দেখলো মিম পার্থর পাশ কাটিয়ে আরশের সামনে গিয়ে দাঁড়ালো। পার্থ মলিন মুখে পিছু ফিরে তাকালো। আরশ ভ্রু কুঁচকে মিমকে দেখছে, সবার নজর তাদের দুজনের ওপর। মিম আরশের সামনে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে, মুখে লেগে আছে লজ্জা, যেন কিছু বলতে নিয়েও বলতে পারছে না। হয়তো বাড়ির সবার সামনে মনের কথাগুলো বের হতে চাইছে না। মিম লাজুক মুখে এদিক ওদিক তাকিয়ে হঠাৎই আরশকে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার শরীর তো ঘেমে একাকার হয়ে গেছে, চলুন আপনাকে লেবুর শরবত বানিয়ে দেই। মিমের এরূপ কথায় শুধু আরশ না, বাড়ির সবাই হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারছে না মিম হঠাৎ আরশের এত খেয়াল রাখতে শুরু করলো কবে থেকে। আরশের মুখমণ্ডল মিমের কথায় হতভম্ব থেকে গম্ভীর হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ছোট করে বলল, ননসেন্স বলে বড় বড় পা ফেলে জায়গায় ত্যাগ করলো। মিম যেন নিজের মধ্যে নেই। আরশের যাওয়ার পানে সবার সামনে মুচকি এসে বেহায়ার মতো তাকিয়ে আছে, যেন আরশের মুখে ননসেন্স শব্দটা আজ মধুময় শুনতে লাগছে। পার্থ আগে চলে গেছে। একে একে সবাই হতভম্ব দৃষ্টিতে মিমকে দেখতে দেখতে বাড়ির ভেতরে চলে গেল। সবাই যখন বাড়ির ভেতরে চলে গেল, মিম সেদিকে চেয়ে বাঁকা হেসে বিড়বিড় করলো, এত যে ওভার স্মার্ট গিরি করেন কি ভাবছেন? আপনি যে মনে মনে মন কলা খান, আমি কিছু জানি না মনে করেছেন? ওকে, এবার আমিও দেখব আপনার এই অভিনয় আর কতদিন জলে পুড়ে ছারখার যাওয়ার মতো প্রস্তুত। এখানে একটু ভুল লিখছে। ওকে, এবার আমিও দেখব আপনার এই অভিনয় আর কতদিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন শহরের পণ্ডিত মশাই।